জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর রুশাদ ফরিদি আছেন, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি ভারতের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ এবং আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সংযুক্ত থাকবেন। ফয়সাল মাহমুদ, আজকে আপনি রাজনীতির এই সেটে প্রথম আসলেন, আমার সঙ্গে আপনার সরাসরি প্রথম কথা হচ্ছে, একটু জানতে চাই আপনার কাছে, একটা পরামর্শ চাই। 1000 টাকা রেস্তোরাঁয় খেলে 150 টাকা ভ্যাট দিতে হবে। ফয়সাল মাহমুদ, রেস্তোরাঁয় খাওয়া বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে নাকি চুপচাপ ভ্যাট দিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? এই প্রশ্নের উত্তর খুব কঠিন। রেস্তোরাঁয় খাওয়া বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলতে পারছি না, বাট ভ্যাট যে কারণে দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাট একই সাথে আমাদের ইকোনমিকে যে অবস্থায় আগের গভর্নমেন্ট রেখে গিয়েছিল সে পর্যায় থেকে খুব দ্রুত উত্তরণের জন্য এটা একটা পদক্ষেপ নিয়েছে গভর্নমেন্ট। ভালো মন্দ কিনা সেটা পরের বিষয়। সো এই পদক্ষেপ নিয়ে যেহেতু এই গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে, সেটাকে আমি গভর্নমেন্টের পার্ট হিসেবে আমি এটাকে খুব বেশি সমালোচনাও করছি না, আবার সাধারণ মানুষ হিসেবে সেটাকে একেবারে সমালোচনার ঊর্ধ্বেও রাখছি না। সো আমি এই পর্যায়ে এটুকু বলেই শেষ করছি। জি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, জনগণের সরকার ক্ষমতায়, কিন্তু এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সঙ্গে কোনো আলোচনা নেই। IMF এর কথা বলে বাজেটের মাঝপথে এভাবে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। সরকার কেন অংশীজনদের সাথে আসলে আগে থেকে বসলেন না? কজ সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, সরকার বাংলাদেশের আর্থিক স্বাস্থ্য ঠিক রাখতেই পদক্ষেপ নিচ্ছে। এতে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা সেটা মুখ্য নয়, বরং সাংবাদিকদের উচিত দেশের মানুষকে বোঝানো যে কেন এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আসলে সাংবাদিকদের দায়িত্ব না দিয়ে আগে থেকে যদি স্টেক হোল্ডারদের সাথে বসা হতো তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো উঠতো না, নাকি মানে ওইটাই ভালো হতো কিনা ফয়সাল মাহমুদ? দেখুন, আমি এই প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ার আগে আমিও একজন সাংবাদিক ছিলাম। জি, ফিরে গিয়ে হয়তো আমি আবার সাংবাদিকতার পেশাতেই ফেরত যাব বলে আমি বিশ্বাস করি। সো যে কোশ্চেনটা আপনি করলেন সেই কোশ্চেনটা আমিও উল্টা সাইডে থাকলে আমিও সে একই কোশ্চেনটা করতাম। এখানে এসে জবাবটা কি দিব সেটা প্রবাবলি আমি রাইট পারসন নেই জবাবটা দেওয়ার জন্য, কারণ আমার পজিশনটা হচ্ছে মিশনে, দেশের বাইরে। ওখানকার কোনো প্রশ্ন আসলে প্রবাবলি আমি আরো বেটার আনসার দিতে পারবো। এটা মনে হয় আমি রাইট পারসন এটা জবাব দেওয়ার জন্য। আপনি একজন সাংবাদিক ছিলেন, এখন সরকারের অংশ, ক্ষুদ্র হলেও অংশ, এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা আপনাকে সরকারের মুখপাত্র হিসেবেই আসলে প্রশ্নগুলো করব। হ্যাঁ, ডেফিনেটলি আপনার উইং এটা না, তারপরেও আমাদের যেহেতু আজকে সারা দেশে এটা নিয়ে আলোচনা এবং সরকারের একজন অংশ হিসেবে আপনাকেই পেয়েছে, আপনাকে প্রশ্ন করাটাই আমার কাছে মনে হয়, এছাড়া আমি সাংবাদিক হিসেবে আমার কাছে কোনো উপায় আসলে নেই। ফয়সাল মাহমুদ, অর্থ বছরের মাঝামাঝি শতাধিক পণ্যে শুল্ক কর বাড়লো, সরকারি কর্মকর্তাদের জন্য কিন্তু মহার্ঘ ভাতা দিল সরকার, আর গরিবের টিসিবি ট্রাক সেল বন্ধ। বিষয়টা কেমন হলো বলেন? সাংবাদিক হিসেবেও বলতে পারেন, সরকারের অংশ হিসেবেও বলতে পারেন। দেখুন, ভ্যাট বাড়ানো, ট্যাক্স বাড়ানো জিনিসটা হচ্ছে, এটা ইউজুয়ালি আমরা যেটা বুঝি, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে ট্যাক্স বাড়ানো হলে সেটা বড় লোক যাদের ধনবান ব্যক্তি তাদের উপরে জিনিসটার প্রভাবটা বেশি পড়ে, আর ভ্যাট বাড়ানো হলে সেটা ইন জেনারেল সব মানুষের উপরে পড়ে। সো ভ্যাট বাড়ানোটা একটা খুবই আনপপুলার ডিসিশন। কিন্তু এগেইন আমি আপনার ট্যাক্স বাড়ানোর যে প্রসেস, ট্যাক্স বাড়ানোর যে কমপ্লিকেসি, কারণ ট্যাক্স বাড়ানোর জন্য গভর্নমেন্টের উপরে যে ধরনের যদি একটা ডিসিশন নিয়ে নেয় যে ট্যাক্স বাড়াবে পার্টিকুলার কিছু ক্ষেত্রে বা পার্টিকুলার কর্পোরেট সেক্টরে, সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা ইন্টারিম গভর্নমেন্ট না, যে কোনো গভর্নমেন্টই যদি ক্ষমতায় থাকে তাদের অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক ধরনের চাপের মুখে পড়তে হয়, অনেক সময় ব্যাকট্র্যাকও করতে হয়। ভ্যাট বাড়ানোর ক্ষেত্রে হ্যাঁ আনপপুলার ডিসিশন, কিন্তু সত্যিকার অর্থে যে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ভ্যাট বাড়ানোটা প্রবাবলি মোর ইজি। এক্ষেত্রে আমি ইজিয়ার কথাটা বলতে চাচ্ছি, সেহেতু হ্যাঁ এগেন আপনি তো এখানে ভ্যাট বাড়ানোর কারণেই কিন্তু এই সমালোচনার সম্মুখে পড়ছে।
কিন্তু সত্যি কথা যে আমি বারবার ওই জিনিসটা অ্যাড্রেস করছি, যে কারণ আমাদের যে ইকোনমিক যে স্টেটে রেখে গিয়েছিল লাস্ট গভর্নমেন্ট, সেখান থেকে মানে আশু উত্তরণের জন্য এটা প্রবাবলি একটা খুবই কি বলবো যে মানে এইটা ছাড়া এখন আর কোনো উপায় ছিল না বলে এই জিনিসটা করতে বাধ্য হয়েছে। আদারওয়াইজ এই ধরনের আনপপুলার ডিসিশন প্রবাবলি ইন্টারিম গভর্নমেন্ট নিত না। জি ফয়সাল মাহমুদ, আপনি যেহেতু সাংবাদিকতা করেছেন, আপনার নিশ্চয় ওই কথাগুলো এই কথাগুলো বলার সময় মনে পড়বে, যদিও এই সরকারের বয়স খুব কম, বিগত আওয়ামী লীগ সরকারও কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলে তার আগের সরকারগুলোর দোষ দিত। আপনার নিশ্চয়ই মনে আছে সেই কথা। জি, ডক্টর রুশাদ ফরিদী সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভ্যাট বৃদ্ধির কারণে খুব বড় প্রভাব পড়বে না, IMF এর চাপ নয়, টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে এই অর্থ। অর্থনীতি কি বলে, মানে অর্থনীতিও কি মনে করে যে ভ্যাট বৃদ্ধির কারণে খুব বড় প্রভাব পড়বে না? ওনার কথার মধ্যে ঠিক ভুল দুইটাই আছে আসলে। ঠিক কথাটা হলো যে জীবনমান যেটা আমরা বিচার করি সেটা হলো মূল্যস্ফীতির যে সূচক আছে সেটা দিয়ে। মূল্যস্ফীতির সূচকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনি যদি দেখেন, সেই নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, ডিম, ওগুলোর মধ্যে কিন্তু ওরকমভাবে ট্যাক্সগুলো আসছে না। যে প্রোডাক্টগুলোর মধ্যে আসছে সেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকার মধ্যে খুব একটা নেই, সেটা সত্যি কথা। কিন্তু বিষয়টা হলো যে এটা দিয়ে যে আমরা ট্যাক্স রেভিনিউ বাড়াচ্ছি, ফিলসফিটার মধ্যে একটা ভুল আছে। ভুলটা হলো যে ইউজুয়ালি এই ভ্যাট বা যেটাকে আমরা অর্থনীতি ভাষায় ইনডিরেক্ট ট্যাক্স বলি, সেই ট্যাক্সগুলো আসলে বৈষম্যমূলক ট্যাক্স। বৈষম্যমূলক ট্যাক্স এই মানে যে এটা ধনীদেরকে যেভাবে এফেক্ট করে তেমনি গরিবদের একইভাবে করে, কিন্তু সেটা তো করা উচিত না। ধনীদের বেশি এফেক্ট করা উচিত যে কোনো ট্যাক্স, যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ট্যাক্স, এবং সেগুলো হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে যার যত বেশি ট্যাক্স সে তত বেশি তাকে পে করতে হয়, যার যত বেশি ইনকাম তার তত বেশি ট্যাক্স পে করতে হয়, গরিবদের কম করতে হয়, যাদের কম টাকা তাদের কম করতে হয়। কিন্তু এই ধরনের ভ্যাট যেগুলোকে আমরা বলি ইনডিরেক্ট ট্যাক্স, সেগুলোতে একজন ধনী ব্যক্তি বাজারে যেয়ে যে দামে কিনবেন, একজন গরিবও সেই দামে কিনবেন। তো এই জন্য ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি, যারা একটু অনুন্নত কান্ট্রি, তাদের ক্ষেত্রে এই ট্যাক্সগুলো গরিবের বা যাদের অর্থ কম, বিত্ত কম, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের উপরই চাপটা অনেক বেশি পড়ে। তো তাহলে প্রশ্নটা উঠতেছে যে কেন তাহলে আমরা ডিরেক্ট ট্যাক্স, যেখানে আমরা ধনীদের বেশি টাকা নিব, সেটাতে কেন মনোযোগী না হয়ে সেটা করলাম? কারণ সত্যি কথা বলতে কি, বাংলাদেশে ডিরেক্ট ট্যাক্স বাড়ানোর যে মেকানিজমটা সেটা অনেক দিক থেকেই দুর্বল। যে যার ইনকাম বেশি, একজন ব্যবসায়ী হয়তো খাতুনগঞ্জে ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু তার ইনকাম ট্র্যাক করার কোনো মেকানিজম নেই। এর ফলে অনেক প্রচণ্ড ধনী লোকও কোনো ট্যাক্স বা একদম নামে মাত্র ট্যাক্স দিয়ে পার পেয়ে যাচ্ছে। এটা হলো বাংলাদেশের শাসনযন্ত্রের ট্যাক্স কালেকশনের দুর্বলতা, যেই দুর্বলতাটা আসলে গত অনেক যুগ ধরে পুষে রাখা হয়েছে, এবং গত 15-16 বছরের শাসন আমলে যখন দুর্নীতি, লুটপাট সীমাহীন পর্যায়ে চলে গেছে, এই জিনিসটাও এই ট্যাক্স কালেকশনের ব্যবস্থাটা, মেকানিজমটা সেটাও একেবারে যতটুকু আগে ছিল সেটাও ধ্বংস করে ফেলা হয়েছে। এর ফলে ডিরেক্ট ট্যাক্স কালেকশন যেহেতু সম্ভব হচ্ছে না, তার ফলে ইনডিরেক্ট ট্যাক্স কালেকশনের দিকেই মনোযোগী হয়েছে। কারণ এই সরকারের আসলে টাকা পয়সার ক্রাইসিস, এতে কোনো সন্দেহ নাই। এটা তারা উত্তরাধিকার বলে আগের সরকারের কাছ থেকে পেয়েছে। আগের সরকারকে দোষারোপ দেওয়া। রুশাদ ফরিদী, আসলে কি কোনো উপায় ছিল না? কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান গণমাধ্যমকে বলেছেন সরকার কর জিডিপির অনুপাত বাড়ানোর কঠিন পথে না গিয়ে সহজ পথে হাঁটলো। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেছেন এটা সম্পূর্ণভাবেই IMF এর যে শর্ত আছে সেই শর্তের চাপের কাছে নতি স্বীকার করা হলো। মানে সরকারের পক্ষে কি সহজ পথে হাঁটা কিংবা নতি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না? হ্যাঁ, যেটা বলছিলাম, অবশ্যই কঠিন পথটা হলো ডিরেক্ট ট্যাক্সটা বাড়ানো। ওই লোকজনকে, ধনী লোকজনকে ট্র্যাক করে তাদের ইনকামটা আদায় করা তাদের কাছ থেকে। কিন্তু সেটার জন্য যে শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সেই সাপোর্টটা নেই, আসলে এই মুহূর্তে নেই। এটা আমাদেরকে আসলে মেনে নিতে হবে। মানে এই সরকারের কাছে আপনার কথাগুলো যদি আমি জনগণের ভাষায় অনুবাদ করি, মানে এই সরকারও মনে করে যে গরিবের উপর কর বসানোটা ধনীর উপর কর বসানোর চেয়ে সহজ, এবং সেটাই সহজ পথ,
তাই সেটাই সহজ পথে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি না যে আমি আসলে সরকারের কেউ নাই, সরকারকে ডিফেন্ড করার আমার কোনো কারণ নেই। কিন্তু আমি যেটা মনে করছি, এই সরকার ইনহেরেন্টলি, দেখেন একটা সরকার, এর আগের সরকার যদি বা আগের কেউ যদি একটা ইনস্টিটিউশন, সব ধরনের ইনস্টিটিউশন মেকানিজম ধ্বংস করে যায়, তার পরবর্তী সরকার এসে 6 মাসের মধ্যে একটা ওইরকম ট্যাক্স মেকানিজম, দেখেন গত 72 সালের পর থেকে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এখনো 10%। তো আপনি কি গত 50 বছরের ব্যর্থতা কি আমি গত 6 মাসের সরকারের ঘাড়ে আমি আসলে চাপাতে পারি না। জি, কথা স্পষ্ট। মোহাম্মদ হারুনুর রশিদ, সরকার বলছে শুল্ক কর বাড়িয়ে সরকার তার আয় বাড়াচ্ছে এবং যেটা পরবর্তীতে জনগণের কাজেই বা জনগণের উপকারেই ব্যবহৃত হবে। আসলে সরকার আয় বাড়াচ্ছে নাকি জনগণের খরচ বাড়াচ্ছে? না, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আপনার ধন্যবাদ আজকের যুগান্তর, আজকের আমাদের আয়োজন, আমাকে তাও আমন্ত্রণ জানানোর জন্য। যমুনা টেলিভিশন। ভ্যাট আমাদের আভ্যন্তরীণ অর্থ সংগ্রহের সবচেয়ে বড় একটি খাত, এবং আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে দুর্বলতা রয়েছে, এই দুর্বলতাগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। ভ্যাটের এরিয়া আপনাকে সম্প্রসারণ অবশ্যই করতে হবে। ভ্যাট যখন আপনার 1991 সালে বিএনপি সরকারের সময় ভ্যাট ব্যবস্থা প্রচলন করা হয় আভ্যন্তরীণ রিসোর্স বৃদ্ধি করার জন্য, তারপর আমার ডেভেলপমেন্টের টাকা দরকার, আমার আপনার স্বাস্থ্য সেবা শিক্ষা সমস্ত কিছু দিয়ে নাগরিক সুযোগ সুবিধার জন্য অর্থের দরকার। অর্থটা পাবো কোথা থেকে? বাইরে থেকে ঋণ নিয়ে এসে দিলে করা সম্ভব না। তখন যখন ভ্যাট ব্যবস্থা চালু করা হয়, তখন কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী যারা এখন বর্তমানে, তারা এটার জন্য হরতাল করেছে, ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে। কিন্তু উইদিন 5 ইয়ার্সের মধ্যে বাংলাদেশের ইকোনমির চেহারা পরিবর্তন হয়েছে। এখন আপনার এখানে বিষয়টা হচ্ছে কি, যে ভ্যাটের আওতা সম্প্রসারণ করতে আজকে বাংলাদেশে ভ্যাটের আওতায় দেখবেন যে দোকান মার্কেট অনেক জায়গায় ডিজিটাল মেশিনপত্র নাই। আপনি একটা ভালো দোকানে যাচ্ছেন, সেখানে আপনি ভ্যাট দিচ্ছেন, একই জিনিস আবার আর একটা দোকানে যে কিনছেন সেখানে কিন্তু ভ্যাট দিচ্ছেন না। সিস্টেমটাকে যদি আপনার সারা দেশে একই রকম করা যায়, আমার বিশ্বাস, আমরা বাজেটের বিষয়গুলো আলোচনা করেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেটা বললেন, যে আমাদের আধুনিকায়নের জায়গাটাকে আরও দ্রুততম করতে হবে, যার ফলে সাথে ভ্যাটের এরিয়া সম্প্রসারণ হবে এবং ভ্যাটের বাড়ানোর দরকার নেই। আপনার যেটা আছে আমাদের সেটাই যদি আমি অর্জন করতে যাই, তাহলে আমাদের ভ্যাটের মাধ্যমে কিন্তু আমাদের জাতীয় সম্পদ আহরণের পরিমাণ অনেক বেড়ে যাবে। প্লাস আপনার এনবিআরের মাধ্যমে যে ট্যাক্সের যে ব্যবস্থাটা আছে, সেই ক্ষেত্রেও যারা প্রকৃত ট্যাক্স পেয়ার এখনও বহু এর বাইরে আছে। এটা দুর্বলতা হচ্ছে কোথায়? আমাদের আধুনিকায়ন সিস্টেমের আধুনিকায়নের কারণে। তার কারণ এখন আপনার ব্যাঙ্কগুলো ডিজিটালাইজ হয়েছে, আপনার আর্থিক প্রতিষ্ঠানগুলো যে হারে সক্ষমতা বা শক্তিশালী হওয়া দরকার ছিল, সেটা প্রক্রিয়াধীন, এখনও হয়নি। এইটার প্রতি আমাদের সবচেয়ে গুরুত্ব বেশি অ্যাটেনশন দিতে হবে। এটা যদি আমি দিতে পারি, তাহলে আমার আভ্যন্তরীণ, আপনি সারা পৃথিবীতে উন্নত বিশ্বে আমেরিকা, ইউরোপ, কানাডার মতো দেশগুলোতে, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে তারা যে পরিমাণ আভ্যন্তরীণ রিসোর্স, যে পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, যার ফলশ্রুতিতে নাগরিকরা সুযোগ সুবিধা ওই ট্যাক্সের দ্বারা পায়। আর আমরা একটু ট্যাক্স বৃদ্ধি হলে কিন্তু সমালোচনা করি। আমি এখানে যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আপনার এখানে ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করা দরকার নেই, ভ্যাটের এরিয়াটা সম্প্রসারণ করতে হবে এবং ভ্যাটটা সর্ব জায়গা থেকেই আপনাকে ভ্যাট আহরণের জায়গাটাকে আরও স্বচ্ছ করতে হবে, গতিশীল করতে হবে। তাহলে কিন্তু আপনার সরকারের যে লক্ষ্য বা উদ্দেশ্য, যে আমার আভ্যন্তরীণ রিসোর্স দরকার, তাহলে আভ্যন্তরীণ রিসোর্স বাড়বে। প্লাস আপনার ট্যাক্সের ক্ষেত্রে এনবিআরের যে লিমিট, আপনার আমাদের যে বাজেটের সময় নির্ধারণ করে দেওয়া হয় আয়ের সীমা, সেই আয়ের সীমার অনুযায়ী আমরা কিন্তু অধিকাংশই এখন ওই সীমার বাইরে আছি। সেটাকে ধরার জন্য যে মেকানিজম দরকার, যে ধরনের জনবল দরকার, এখনও আমরা পুলিশের লোক নিয়োগ দিচ্ছি 2 লক্ষ, বা আপনার অন্য জায়গাতে অপ্রিয় জায়গাতে লোক নিয়োগ দিচ্ছে 2 লক্ষ। এই জায়গাটাতে আমাদের যে পরিমাণ জনবল নিয়োগ দেওয়া দরকার, আপনি যদি এখানে 500 কোটি টাকা সরকার খরচ করে, তা আপনি এখান থেকে 50,000 কোটি টাকা আয় করতে পারবেন। এইটা আপনাকে দ্রুততম সময়ে আমি মনে করি যদি পদক্ষেপ গ্রহণ করতে পারে, এই সরকারের মধ্যে এই সময়ের মধ্যে সম্ভব না, এইটা আপনার পরিকল্পনার মধ্যে নিতে হবে। এবং এই পরিকল্পনা যদি আমরা নির্ধারিত সময় বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশে 20 কোটি মানুষ, এর মধ্যে আপনার যারা আমরা ভোগ্যপণ্য, যেগুলোর উপর স্বাস্থ্য শিক্ষা, এগুলোর উপর কিন্তু ভ্যাট নাই, তাহলে এই ধরনের জায়গাগুলো বাদ দিয়ে, বা দরিদ্র সীমার যেগুলো মানুষ বসবাস, তাদের উপর ওই জায়গাগুলো বাদ দিয়ে যদি আপনি এই জায়গাটাকে একটা সুনির্দিষ্টভাবে ঠিক করতে পারেন, আমি মনে করি আমার এই ভ্যাটের সম্পর্কে গত 30 বছরের যে ধারণা হয়েছে, এতে সরকারের আভ্যন্তরীণ রাজস্ব অনেক বাড়বে, যেটা প্রয়োজন আছে। জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন খান তালাত মাহমুদ রাফি। খান তালাত মাহমুদ রাফি, সরকার তো বলে আপনারা হচ্ছেন সরকারের নিয়োগকর্তা, তো শুল্ক কর বাড়ানোর আগে নিয়োগকর্তাদের সঙ্গে আলাপ হয়েছিল কিনা?
আহ, আমরা আসলে এটা বলতে পারেন যে নিয়োগকর্তা যেহেতু আমরা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পালাতে বাধ্য করেছি, এবং আমাদের সরকার এখন যেটা বলছি আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ভেতর দিয়ে আসছে, সেই জায়গাটা থেকে বলতে পারেন যে আমরা সরকারের নিয়োগকর্তা। বাট আমরা এখন যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা একান্তই সরকারের ব্যাপার, এবং যারা দায়িত্বে আছে তাদের ব্যাপার। আমরা মাঠে আছি, আমরা হচ্ছে আমাদের সাথে সবগুলা বিষয় নিয়ে আলোচনা করা হয় না, বা হচ্ছে এটার অথরিটি আমরা না। আমার কাছে মনে হয় যে যেটার অথরিটি আমরা না সেটার ব্যাপারে আমাদের সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনা করারও প্রয়োজনীয়তা মনে করে না। আর যে আমরা সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষের হয়ে আমরা আন্দোলন করেছিলাম, তো সেই জায়গাটা থেকে আমাদের সাথে সিদ্ধান্ত নেওয়া না। তবে আমরা মনে করি যে সাধারণ মানুষের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সেটার সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমরা দেখেছি যে যে জিনিসটা নিয়ে এখন কথা হচ্ছে ব্যাট এবং ট্যাক্স নিয়ে, যে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটা সাধারণ মানুষ গ্রহণ করছে এবং কোনটা সাধারণ মানুষের উপর এটা জুলুম বা হচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আসলে দেখেন, শেখ হাসিনা এই স্বৈরাচারী সরকার যে পালিয়েছে, সে কিন্তু এই যে মানুষের কথা বুঝতে পারে না দেখেই পালিয়েছে। তো যেটা ব্যাট বলা হচ্ছে, যে এটা আমার কাছে মনে হয় যে একজন মানুষের যার ইনকাম 50,000 টাকা আছে, তার জন্য একটা পণ্য যেই ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যেই মানুষটা রিক্সা চালায়, যেই মানুষটা দিনমজুর, যেই মানুষটা কৃষি কাজ করে, তার জন্য কিন্তু সেম পণ্যটা একই ভ্যাট দেওয়া হচ্ছে। তো হয়তোবা যার বেতন 50,000 সে এটার জন্য বেশি সাফারার না, কিন্তু যেই মানুষটা রিক্সা চালায় তার বেতন কিন্তু সেই মানুষটার মতো না, বা হচ্ছে তার ইনকামটা তেমন না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষটার প্রতি সেটা জুলুম হয়ে যাচ্ছে, বা হচ্ছে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং সাধারণ মানুষের কাতার থেকে যদি আমি বিবেচনা করি, আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সেই জিনিসটা নির্ধারণ করা উচিত। আর আমি বলবো যে যেটা বাড়ানো হয়েছে, আমার কাছে মনে হয় এটা আবার পুনর্বিবেচনা করা উচিত, যেটা সাধারণ মানুষের বিরুদ্ধে চলে যায়, সাধারণ মানুষের প্রতি এটা জুলুম হয়ে যায়, সেই জায়গা থেকে সরে আসা উচিত। এবং যেটা বলেছেন যে আমাদের সাথে আলোচনা করা হয় কিনা, এমন অনেক ব্যাপার আছে যেটা এখন অথরিটি অন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বাট আমরা কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের কেউ না, আমরা সাধারণ মানুষ। এবং যেখানে আগের যে একটা সংস্কৃতি ছিল, এই সরকারকে কোয়েশ্চেন করতো না যারা হচ্ছে সরকারের পক্ষের মানুষ থাকতো, বা হচ্ছে আমরা যেহেতু এখন এই আন্দোলনের সমন্বয়ক ছিলাম, বা হচ্ছে সমন্বয় করেছি, তো সেই জায়গাটা থেকে হয়তো বা অনেকে মনে করে যে আমাদের সাথে সবকিছু বিষয় আলোচনা করে, কিন্তু এখন যারা ইন্টেরিয়াম গভর্নমেন্টের বডিতে আছে তারা এই জিনিসগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেয়, যারা আমরা আছি আমাদের সাথে সেই জিনিসগুলো আলোচনা করার প্রয়োজন মনে করে, এবং অথরিটি সেটা আমরা না। তো সেই জায়গাটা থেকে আমাদের কাছে স্পেসিফিক সেই আনসারটা আসলে নেই, যে পরিষ্কার ভাবে বলা যায় না যে কি মানে এই সিদ্ধান্তটা কোথা থেকে আসছে। জি ডক্টর রুশাদ ফরিদী, অর্থনীতির ভাষা তো কঠিন, কিন্তু আমি সহজ ভাষায় আপনার কাছে একটু জানতে চাই, কোন অর্থনীতিবিদ বা বিশ্লেষক মনে করছেন এই ভ্যাটটা আরোপ না করে সরকার যদি ব্যয় সংকোচন করতো তাহলেও হয়তো সমস্যার সমাধান হতো। একটা উদাহরণ আমি আপনাকে দেই, শুল্ককরণ বাড়ানোর কারণে বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে সরকার, অন্যদিকে 14.5 লাখ সরকারি চাকরিজীবী মহার্ঘ ভাতা দিতে বাড়তি খরচ হবে 7,000 কোটি টাকা। এটা একটা উদাহরণ দিলাম। তো এভাবে বলছেন যে এখন ভ্যাট কর, শুল্ক কর বৃদ্ধি না করেও আসলে ব্যয় সংকোচন নীতি করেও এইটা রিকভার করা সম্ভব হতো। অর্থনীতির ভাষা কি বলে? জি, আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম। তো আসলে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টা আর ভ্যাটের বিষয়টা যখন আসলো, তখন জিনিসটা আসলেই খুব একটা অদ্ভুত বিষয় হয়েছে, যে আমরা একসাথে বলছি যে আমাদের সরকারি আয়টা বাড়াতে হবে, এবং সেই সাথে আমরা আবার ব্যয়টাও বাড়িয়ে দিলাম, যে ব্যয়টা বাড়ানোর আসলে তেমন কোনো যৌক্তিক কারণ একেবারেই নেই। দেখেন, এই মহার্ঘ ভাতাটার প্রশ্নটা কেন এসেছিল, আসছে কারণ গত কয়েক বছর ধরে যেহেতু মুদ্রাস্ফীতি 10%-এর উপরে চলে গেছে, এই জন্য সরকারি কর্মজীবীরা বলছেন যে আমাদের যেহেতু মূল্যস্ফীতি বেড়ে গেছে, আমাদের বেতন সেই অনুযায়ী বাড়তে হবে। একটা কিন্তু জিনিস আছে যে 5% হারে কিন্তু এমনিতেই বাড়ে, তো এবং সেটা কিন্তু গত বছর থেকে অলরেডি আরও 5% যোগ করে 10% করে ফেলা হয়েছে। তো তারপর এই মুহূর্তে যখন দেশের একটা আনস্টেবল অবস্থা, যেখানে অর্থনীতি তারপর একটা সংকটের মধ্যে আছে, সেই অবস্থায় আসলে মহার্ঘ ভাতা বাড়ানোর কোনোই যুক্তি নেই।
তো তাহলে এটা কেন করা হলো? এটা আমার কাছে মনে হয় এক ধরনের চাপে পড়ে করা হলো, কারণ যেটা আমি বারবার বলছি, এই চাপ আমার মনে হয় প্রশাসনের চাপ আর আমলাদের চাপ, এবং যেহেতু দেশ চালাতে প্রশাসন একটা খুব শক্তিশালী ভূমিকা আছে, তাদের উপর নির্ভর করতে হয়, এবং সেই নির্ভরতাটা আরো অনেক বেশি বেড়ে যায় যদি সেই সরকার দুর্বল সরকার থাকে। এখন আমরা বারবার বলি অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, কিন্তু এই দুর্বলতা কিন্তু এগেইন তারা ইনহেরিট করেছে। এক নাম্বার ইনহেরিট হচ্ছে তাদের পলিটিক্যাল লেজিটিমেসি নিয়ে একটা প্রশ্ন সবসময় ওঠে। তারা জনতার ম্যান্ডেট কতটুকু এসেছে, ভোটে আসেনি। জনতার ম্যান্ডেট অবশ্যই নিয়ে এসেছে, কিন্তু ভোট তো নেই। তাছাড়া একটা সিকিউরিটি অ্যাপারেটাস যেটা পুলিশের উপর অনেকখানি নির্ভর, সেটা শুরু থেকে প্রচণ্ড দুর্বল ছিল, সেটা আস্তে থেকে দাঁড়াচ্ছে। এই জন্য এর যেহেতু অন্তর্নিহিত শক্তিটা অনেক কম, সেহেতু অন্যান্য শক্তির কাছে তার নতি স্বীকার করতে, যেগুলো প্রাইমারি ফোর্স আছে বলে, তাদের মধ্যে অবশ্যই প্রশাসন, সরকারি প্রশাসন একটা বড় ফোর্স, তাদের চাপে পড়ে আমার মনে হয় এটা নিতে হয়েছে, এবং এটা আমি মনে করি অত্যন্ত ভুল সিদ্ধান্ত হয়েছে, এবং জনগণের কাছে খুবই ভুল বার্তা গিয়েছে যে একই সময়ে আমি ভ্যাট যেটা বাড়াচ্ছি, এবং এমন কোনো পণ্যের উপর, যেমন ইন্টারনেট সেবার উপর ভ্যাট দেওয়া হয়েছে, মোবাইল ফোনের উপর দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এখন আর লাক্সারি পণ্য না, এগুলো একটা দরকারি পণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে এগুলো কিন্তু আছে। তো এইগুলো বাড়ানো, এবং একই সাথে সরকারি চাকরিজীবীদের যেখানে 5% ইনক্রিমেন্ট থেকে 10% করা হলো, তারপর আবার তাদের মহার্ঘ ভাতা, এটা অত্যন্ত ভুল বার্তা দিচ্ছে, ভুল বার্তা দিচ্ছে। জি, ফয়সাল মাহমুদ, সারা দেশে এখন একটা হতাশা ও বিষণ্ণতা বিরাজ করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে মস্ত বড় ঘটনা মনে করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, কিন্তু পরে দেখা যাচ্ছে যে এটা একটা সরকারের পতন মাত্র, ব্যবস্থার পতন নয়। ব্যবস্থা সেই আগের মতোই রয়ে গেছে, এবং সেই জন্য দেশে একটা হতাশা বিরাজ করছে, এক ধরনের বিষণ্ণতা বিরাজ করছে। সরকার পতন হলে ব্যবস্থার পতন হলো না, এবং এই যে শুল্ক কর বৃদ্ধি, সেটা কি মানুষের হতাশাকে আরো বেশি উস্কে দিবে কিনা, কি মনে করেন? স্বাভাবিকভাবে উস্কে দিতে পারে, বাট আমি একটা জিনিস আবার একটু ক্লিয়ার করি। যেমন এই যে ট্যাক্স বাড়ানো হলো না কিন্তু ভ্যাট দেওয়া হলো, সেটার কিন্তু একটা ব্যর্থতা আমি জাস্ট আগের গভর্নমেন্টের উপরে না, এটা কিন্তু আমাদের সাকসেসিভ গভর্নমেন্টসই লম্বা সময় ধরে আমাদের অলিগার্কিক ম্যানেজমেন্ট যেটা আমরা করতে পারিনি, আমাদের বাংলাদেশে অলিগার্কিক ম্যানেজমেন্টটা হয়নি। আপনি একই সাথে আমি সবসময় আমাদের উদাহরণ দেওয়া হয়, কিন্তু আমাদের ওই যে 60s পাকিস্তান, কোরিয়া ছিল, কোরিয়ানরা এরকম চাই বলস তৈরি করলো, তাদের অলিগার্কিক ম্যানেজমেন্ট হইলো, তারা আজকে কোথায় চলে গেল। কিন্তু আমাদের এই পাকিস্তানের পরবর্তীতে 71 পরে বাংলাদেশ আমরা কিন্তু করতে পারিনি, কারণ আমাদের বারবার করে বলি যে আমাদের যারা ধনবান গোষ্ঠী, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের উপরে ট্যাক্স দেওয়া হলে এইটা গভর্নমেন্টের উপরে যে গভর্নমেন্টই থাকুক, ইন্টারিম গভর্নমেন্ট, তো উনি রশদ ফরিদি সাহেব যেটা বললো যে আমাদের এটা তো একটা দুর্বল গভর্নমেন্ট, কারণ এটা তো আসলে যদিও রেভলিউশনারি স্কেল আপরাইজিংয়ের পরে এক ধরনের ম্যান্ডেট নিয়ে আসছে, বাট এটা তো নির্বাচিত গভর্নমেন্ট না, এবং এই গভর্নমেন্টের তো পলিটিক্যাল কোনো এজেন্ডা নেই, তাদের তো কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাজ তো নির্বাচন দিয়ে চলে যাওয়া। সো হ্যাঁ, লম্বা পিরিয়ড হতে পারে, কারণ যেহেতু আবারও বলছি 5ই আগস্ট কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, কিন্তু অলিগার্কিক ম্যানেজমেন্ট না করার কারণে এখন পর্যন্ত ওই যেটা 5 মাসে তো জিনিসটাকে চেঞ্জ করা মুশকিল, আবার একই সাথে আমার স্টেট কোফারটা ধীরে ধীরে ভালো পজিশনে নাই। সো আমার এখানে তো আগে হচ্ছে জিনিসটাকে বলে না যে আমার ব্যান্ডেড সলিউশনের মধ্যে, যেমন তাকে জিনিসটাকে টাকা আনতে হবে, টাকা আনার ক্ষেত্রে ভ্যাট দেওয়া ছাড়া গতি ছিল না বলে আমার বিশ্বাস, এখানে আমি ইকোনমিস্ট না। বাট একই সাথে ওই যে আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, যেটা আমি জানি না কোইন্সিডেন্স কিনা, একই সাথে মহার্ঘ ভাতা 7,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা, অপটিকটা ভালো না। এগেন আমি গভর্নমেন্টের পার্ট হিসেবে বলছি, এই অপটিকটা প্রবাবলি পাবলিকের কাছে এটা ভালো মেসেজ নিয়ে যায়নি। বাট মহার্ঘ ভাতার ক্ষেত্রে আমি একটা জিনিস এই সাইড থেকে বলতে পারি, 5ই আগস্টের পরবর্তীতে পাবলিক পারসেপশন কিন্তু হচ্ছে যে আগের গভর্নমেন্টের ব্যুরোক্রেসি, পুলিশ যে পরিমাণ করাপ্ট ছিল, এখন না, তুলনামূলকভাবে তাদের ইনসেন্টিভ নাই। আপনি রাস্তায় যদি একটা পুলিশকে দেখেন বা একটা যদি সরকারি কর্মচারীকে দেখেন, তারা কিন্তু আগে জানতো যে সে আগে কোথা থেকে টাকাটা পাবে। এটা কি ঘুষের বিকল্প হচ্ছে? এরকম আমি বলিনি তাই, আমি কিন্তু বলিনি তাই, বললাম যে এটা মেবি ইনসেন্টিভ, আমি জানি না, হতে পারে। আচ্ছা জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি আবার আলোচনায়। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মোহাম্মদ হারুনুর রশিদ আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। আমেরিকায় আপনাদের ব্রেকফাস্ট খাওয়া, মানে আপনাদের 3 দলের ব্রেকফাস্ট খাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কি হচ্ছে বলেন তো? আসলে আমি এটা গণমাধ্যমে দেখলাম, এখন আপনার নতুন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সে আপনার দায়িত্ব নিবে,
দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক কারণে ওয়ার্ল্ড লিডারদেরকে এইসব অনুষ্ঠানে আপনার একটা আমন্ত্রিত থাকে, আসে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু এই মুহূর্তে আপনার মনে করেছে যে আগামী দিনে আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং দীর্ঘদিন যাবৎ সে একরকম মানে আপনার নির্বাসনে আছে, সুতরাং তাকে হয়তো বা সেখানে দাওয়াত দিয়ে এটা হাইলাইট করা হচ্ছে। আমি এটা সঠিক বলতে পারবো না, এবং ওই অনুষ্ঠানটা কী ধরনের হয় এ ব্যাপারে আমার খুব একটা বেশি ধারণাও নাই। মোহাম্মদ হারুনুর রশিদ, সমস্যা বোধহয় এই জায়গায়, এটা কিন্তু আসলে আমেরিকার সরকারের কোনো অনুষ্ঠান নয়। এখানে আমেরিকার প্রেসিডেন্ট গিয়ে একটা হয়তো ভাষণ দেন, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠান, এবং বিএনপির মিডিয়া উইং থেকে বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের দাওয়াতে ব্রেকফাস্ট করতে যাচ্ছেন। কাজেই বিএনপির মিডিয়া সেল উইক নাকি আসলে মানে সমস্যাটা কোথায়? আপনি নিজেও বলছেন আপনি জানেন না, মানে বিএনপির মতো এত বড় একটা দল প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে একটা প্রচারণা চালানো, সেটা কি আসলে? এটা আমার মনে হয় যে বিএনপির মিডিয়া সেলের আমি কেউ না, আমি সদস্য না। এখন বিষয়টা আপনি যেভাবে আমাকে প্রশ্ন করছেন, আমি যদি আগে জানতাম তো আমি ভালো করে অনুসন্ধান করে আসতাম। আমি আসলে অনুমান নির্ভর কোনো কথা বলে অভ্যস্ত নই। আর যেহেতু এটা আপনার এত একটা বেসরকারি সংস্থা হয়তো আয়োজন করেছে, সেখানে ট্রাম্প যেতে পারে, সেখানে তারা সেই আয়োজনে ডাকতে পারে। আমেরিকা তো জানেন যে সেই প্রতিষ্ঠানে কেউ ডোনেট করলেও তাকে ব্রেকফাস্টের দাওয়াত দিতে পারে সেটা। তো যে কারণে এই বিষয় সম্পর্কে আমি যেহেতু ডোনেট করে ব্রেকফাস্টের দাওয়াত নেওয়া হয়েছে, আমি এই বিষয়ে অবহিত নই, বা আমি এই বিষয় সম্পর্কে আমার ধারণাও নাই। এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আপনার বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা করে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়া সেলকে বা বিএনপির যারা এই ব্যাপারে আপনার পুলিশ বিজ্ঞপ্তি দিয়েছে বা তাদেরকে জানা দরকার। তবে এই বিষয় সম্পর্কে আমার বেশি ধারণা নেই। জি, নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা আছে বা আপনার ধারণা আছে, নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর, আমরা সংস্কার চাই না, এটা ভুল, আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই, কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। হারুনুর রশিদ, বিষয়টা কি এইরকম? নির্বাচন কি আসলে প্যারাসিটামলের মতো, যেমন জ্বর হোক প্যারাসিটামল, পায়ে ব্যথা হলে প্যারাসিটামল, মাথা ব্যথা হলে প্যারাসিটামল, মানে ঠিক তেমনি অর্থনীতি ঠিক করতেও নির্বাচন, রাজনীতি ঠিক করতেও নির্বাচন, মানে সবকিছুই কি বিএনপি নির্বাচনে সমাধান দেখে কিনা? ভাবতে হবে যে একটা দেশ রাষ্ট্র পরিচালনা হয় কিভাবে। রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, তার মধ্যে জাতীয় সংসদ একটা অঙ্গ, আপনার নির্বাচিত যে স্থানীয় সরকারগুলো রয়েছে সেগুলো একটা অঙ্গ, মন্ত্রিপরিষদ একটা অঙ্গ, এবং অন্যান্য ব্যুরোক্রেসি আছে, পুলিশ প্রশাসন আছে, বিচার বিভাগ আছে। সকলকে সম্মিলিতভাবেই একটা রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য এগিয়ে যেতে হয়, একসাথে কাজ করতে হয়। এখন রাষ্ট্র নিঃসন্দেহে আমরা একটা সংকট অতিক্রম করছি, এবং এই সংকটের মধ্যে একটা 5ই আগস্টের মধ্যে দিয়ে যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনের ফলশ্রুতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সময় যারা দায়িত্ব নিয়েছে, এখন এই দায়িত্ব তো ম্যান্ডেট নাই। আমরা ওই সময় ধরেন যে ওই সময় কীভাবে সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্ত আমাদের সংবিধানের মধ্যেও নাই। যে কারণে আজকে যেভাবে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পরিচালনা করছে, এর মধ্যে দেখা যাচ্ছে কি দেখেন যে এর মধ্যে সারা দেশে একটা অস্থিরতা একটা বিরাজ করছে। বিভিন্ন জন গত 15 বছরে যারা বৈষম্যের শিকার হয়েছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিচারবহিত হত্যাকাণ্ডই বলেন বা বিচারহীনতার কথাই বলেন, তারা আজকে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে বহু জায়গায়, বিভিন্ন জায়গায়। এখন এই দাবি দেওয়া বা এই বাস্তবতা, এগুলো কিন্তু অনেক অধিকাংশই ন্যায্য বা যৌক্তিক। এখন এই ন্যায্য এবং যৌক্তিক আপনি স্বল্প সময়ের মধ্যে এই দাবি দেওয়া বা এই সমস্ত বিষয়গুলো কি আপনার পক্ষে সমাধান করা সম্ভব? এবং সেই ক্ষেত্রে যখন আপনার একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত সরকার হয়ে গেলে যে সব সমস্যার সমাধান হবে, একথা আমি কোনোদিনই বলবো না। তারপর আমাদের প্রায় 15 থেকে 18 কোটি 20 কোটি মানুষের অধ্যুষিত দেশ, অর্থনৈতিক সমস্যা বলেন, রাজনৈতিক সমস্যা বলেন, আপনার বহুবিধ সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য আপনাকে একটা দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান রেখে আপনাকে আগাতে হবে, এবং সেটার জন্য আপনার তো নিঃসন্দেহে আপনার একটা জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এখন এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না দিচ্ছেন, এই সরকার কি আপনার সেইভাবে সমস্যাগুলো সমাধান করতে পারবে? এখন এইখানে আপনি দেখেন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনি একটা ইউএনওর কাছে, ডিসির কাছে, আপনি যে কোনো একটা ছাত্র প্রতিনিধি হোক বা যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হোক বা বিএনপির বিভিন্ন অঙ্গ গ্রুপ যারা আছে তারা সেটা করেন আপনি, তার পক্ষে তখন সেই জায়গাটা আপনার ফেস করা খুব টাফ হচ্ছে, যে কারণেই কিন্তু আজকে একটা স্থবিরতা, অস্থিরতা বিরাজ করছে। কিন্তু যখন একটা নির্বাচিত বডি থাকবে, একটা নির্বাচিত এলাকায় সংসদ সদস্য থাকবে, একটা নির্বাচিত এলাকায় মেয়র থাকবে, সিটি কর্পোরেশন এখন ওয়ার্ড পর্যায়েও কেউ নাই, তাই এই জায়গাগুলো যদি শূন্যতা আপনি দীর্ঘদিন বজায় রাখেন,
তাহলে যে সামাজিক অস্থিরতা, সামাজিক যে এই সংকটগুলো বাড়বে, সেই সংকট আপনি কীভাবে সমাধান করবেন? আজকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার আবার ছাত্রদেরকে নামতে হয়েছে। তাহলে এই সংকটটা নিরসনের জন্য যখন আপনার একটা নির্বাচিত বডি তৈরি হবে, তখন স্বাভাবিক কারণে আজকে যারা বিভিন্ন ব্যুরোক্রেসি বলেন, প্রশাসনিক বলেন, বিচার বিভাগই বলেন, তখন কিন্তু তাদের জবাবদিহিতার দায়বদ্ধতার জায়গাটা আরও শক্ত হবে। তখন কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে আমি এইভাবে আমি এখন দেশ পরিচালনা করতে চাই, যারা আমার সাথে এই যুদ্ধে থাকবা তারা থাকবে, না থাকলে সরে যাও। পরিষ্কার কথা আমি বলছি। যে কারণে 15-16 বছর যাবৎ আমরা তো একটা কমিটমেন্ট আছে, একটা রাজনৈতিক দলের কিন্তু কমিটমেন্ট আছে, এবং একটা রাজনৈতিক সরকার তৈরি হয় 5 বছরের জন্য। আমরা যদি কমিটমেন্ট ফেল করি, আমাদের যে ওয়াদা, আমাদের যে অঙ্গীকার, আমাদের যে প্রতিশ্রুতি, আমরা যদি সেই দিকে ধাবিত না হয়, স্বাভাবিক কারণে পরবর্তী 5 আপনার তো গণতন্ত্রের চর্চার ব্যাপার। আমাদের দেশে 50 বছরে, আমি বারবার এই কথাগুলো বলছি যে আমাদের দেশে 50 বছরে আমরা রাজনৈতিক বৃহত্তম দলগুলো আমরা কি আপনার কখনো আমরা জাতীয় আন্তর্জাতিক একমতে হতে পেরেছি? আভ্যন্তরীণ সমস্যার একমত হতে পারি নাই। তা আজকে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবেই, রাজনৈতিক মতে সব দল তো একমত হবে না, আপনার সংস্কার নিয়েও সবাই একমত হবে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতটাই তো হচ্ছে আপনার গণতন্ত্রের আপনার চূড়ান্ত অর্জন। তো সেই ক্ষেত্রে আপনার জায়গাটা আমরা তৈরি করতে হবে এবং এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আজকে ভারত বলেন, আপনি যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, তাদের গণতন্ত্রের বয়স কত? আমাদের গণতন্ত্রের বয়স 5 বছরও না। আমি বারবার হোঁচট খাচ্ছি। সুতরাং আমাদের চলার পথে ত্রুটি বিচ্যুতি হবে, আমরা হোঁচট খাবো, আবার ঘুরে দাঁড়াবো। এটার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমাদেরকে যদি বারবার পিছন থেকে টেনে ফেলা হয়, তাহলে তো আপনি আপনার লক্ষ্যে কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। যে জন্য আমি মনে করি যে আজকে আমরা শুধু নয়, আমার মনে হয় যে বাংলাদেশের আজকের যে সংকট, চাঁদাবাজি হচ্ছে, পুলিশকে কে নিষেধ করেছে? যে বিএনপি লোক চাঁদাবাজি করছে ধরেন, বা আর অন্য কেউ করছে। তো আজকে প্রশাসনকে কি আমরা বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে তাকে ধরিও না? না বিচার বিভাগকে বলছে এদেরকে বিচার করো না? তাহলে যখন এই জায়গাটা সরকারের জায়গা থেকে যারা থাকবে, তারা যখন এই জায়গাগুলো অনিয়ম ও দুর্নীতিগুলো হবে, তখন সেই জায়গায় যদি ব্যবস্থা নেয়, তাকে 5 বছর পর জনগণই আপনার তাকে বিদায় করে দিব যে না, দরকার নেই। যে কারণে আমি মনে করি যে এই অহেতুক কালক্ষেপণ করার, আপনি সংস্কারের কর্মসূচির কথা বলছেন, সংস্কার হিসাবে তো বিএনপি এবং তার জোটেরা, আমরা তো একটা সংস্কার কর্মসূচির আমরা রোডম্যাপ দিয়েছি, এবং এই রোডম্যাপ বাস্তবায়ন করার জন্য সময় লাগবে। আপনি নির্বাচন হলে যে এই 5 বছরের মধ্যেই সব সংস্কার হয়ে যাবে, আমি বিশ্বাস করি না। সুতরাং আমাদেরকে একটা গতিপথের দিকে অগ্রসর হতে হবে। আমাদের গণমাধ্যমের স্বাধীনতা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, সুশাসন বলেন, এই জায়গাগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট থাকতে হবে। আমি মনে করি যদি থাকে আমরা এগিয়ে যেতে পারব। জি, খান তালাত মাহমুদ রাফি, দীর্ঘমেয়াদী জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না, তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থানের কথা তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এবছরেই নির্বাচন চায়। আপনাদের অবস্থান এখন কি হবে? আপনারা চান এই বছরেই নির্বাচন হোক? রাফি মিউট করা, আপনি আনমিউট করেন তাহলে শুনতে পাবে সবাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই দেশের মানুষ, এবং আমরাও তো এই দেশের মানুষ, আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে নয়, কিন্তু একটা যে আমাদের এত বছরের একটা আকাঙ্ক্ষা, এত বছরের একটা স্বপ্ন, এত বছরের একটা ইচ্ছা যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন পাবো, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি আমরা ঘটাতে চাই, তাহলে অবশ্যই যেই করণীয় সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো আমাদের করতে হবে। যেমন যদি পুলিশ প্রশাসন ঠিক না থাকে, প্রশাসন যদি ঠিক না হয়, তাহলে আমি কিভাবে নির্বাচনের দিকে যাব? যদি আমরা পুলিশ এখনো ভঙ্গুর অবস্থায় আছে, আপনি শুনেছেন হয়তো বা যে উনি বলেছেন যে ট্রাফিক ঠিক নেই, এবং এরকম আরো অনেক সমস্যা আছে, যারা খুনিরা আছে তারা এখনো গ্রেপ্তার হচ্ছে না, অর্থাৎ পুলিশ এখনো একটা ভঙ্গুর অবস্থায় আছে, যেখানে 5 মাস হয়ে যাওয়ার পরবর্তী সময় পুলিশ ভঙ্গুর অবস্থায় আছে। সেইখানে যদি একটা নির্বাচন হয় বা দ্রুত সময়ের মধ্যে পুলিশ সংস্কার আগে পর্যন্ত যে প্রয়োজনীয় সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলোর পূর্বে যদি নির্বাচন হয়, তাহলে আমরা আবারও হয়তোবা এই দেশের মানুষ, আমরা সাধারণ মানুষ আবারও আশাহত হব, এবং আমাদের যে আকাঙ্ক্ষিত নির্বাচনটা আছে, যে নির্বাচনটার জন্য আমরা অপেক্ষা করে আছি, এবং যে নির্বাচনটার মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে, সেই আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছুই ব্যর্থই ঘটবে যদি আমরা
যে নির্বাচনটা ফেয়ার একটা ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা করতে না পারি। ঠিক একইভাবে আমাদের যে জুলাই অভ্যুত্থানে এত এত মানুষ শহীদ হয়েছে, প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। তো এই যে মানুষগুলা যে নিজেদের আত্মত্যাগ করে গেছে, তাদের যে একটা বিচার, সেই বিচারটা যদি নিশ্চিত করা না হয়, তাহলে আমাদের শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বা হচ্ছে একটা চেয়ারের পরিবর্তনের জন্য একজন যাবে আরেকজন আসবে, এইটার জন্য কিন্তু এই দেশের মানুষ অভ্যুত্থান করে নাই বা হচ্ছে আন্দোলন করে নাই। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে নির্বাচনের বিপক্ষে আমরা নই, আমরা নির্বাচনের পক্ষে, এবং আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন চাই, একটা ফেয়ার ইলেকশন চাই, যেন এটাতে আবার কেউ প্রশ্ন উঠাতে না পারে, যেন এটাতে আবার কেউ আঙ্গুল তুলতে না পারে। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে নির্বাচনের বিপক্ষে আমরা নই, কিন্তু নির্বাচনের আগে আমাদের যে প্রয়োজনীয় সংস্কারগুলো আছে সেগুলা করতে হবে, এবং যে আমাদের ভাইরা আত্মত্যাগ করে গেছে তাদের যে খুনের বিচার নিশ্চিত করতে হবে। বিএনপি তো 1 বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে, অনন্তকাল নিশ্চয়ই কেউ নির্বাচনের জন্য অপেক্ষা করবে না, বড় বড় রাজনৈতিক দলগুলো। আপনারা ঠিক কেমন সময় পরে চান? দেখেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে বলেছেন যে 25-এর শেষের দিকে অথবা 26-এর মাঝামাঝি যদি সংস্কার শেষ হয়ে যায়, যে সংস্কারটা নির্বাচনের জন্য প্রয়োজন, সেই সংস্কারটা যদি 25-এর শেষের দিকে শেষ হয়ে যায়, তাহলে 25-এর শেষের দিকে নির্বাচন, এবং যদি 26-এর মাঝামাঝি হয় তাহলে 26-এর মাঝামাঝি, এরকম একটা টাইম ফ্রেম কিন্তু দিয়েছেন, এবং সেটা কিন্তু সংস্কারের উপর ডিপেন্ড করতেছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমে এসেছে। তো সেই জায়গাটা থেকে আমরা যেই জনগণের অধিকারের কথা বলছি, ভোটের অধিকারের কথা বলছি, সেটা নিশ্চয়ই তার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে যদি 25-এর শেষের দিকে যে সংস্কারটা প্রয়োজন সেটা হয়ে যায়, তাহলে অবশ্যই 25-এর শেষের দিকে নির্বাচন, এবং এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র ছাত্রদের না, বা হচ্ছে আমরা যারা প্রথম থেকে আন্দোলন করেছিলাম তাদের না, আমরা কিন্তু এটা সাধারণ মানুষের, এবং প্রত্যেকটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আন্দোলন ছিল। এই সরকার সবার সরকার, তো এই সরকারকে সহযোগিতা করা, এই সরকারের সংস্কারের প্রতি সহযোগিতা করা, এটা দেশের মানুষের আপনি বললেন যে এই সরকারকে সহযোগিতা করা, আপনারা কি করছেন? আপনারা কি আসলে কনফিডেন্ট? কেননা ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। 7 দফা দাবিতে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এই সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 3 জন আহত হয়েছেন। মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই সময় 2 জন আহত হয়েছেন, পরে থানায় এর সুরাহা হয়। এর আগেও বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় কি আসলে সরকারকে সাহায্য হচ্ছে? দেখেন, এই ঘটনাগুলা বিভিন্ন ক্লুতে হচ্ছে, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে হচ্ছে। এটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বা যারা এই ঘটনাগুলোর সাথে যদি কোনো রকম ষড়যন্ত্রের সম্পৃক্ততা থাকে, তাহলে এই ষড়যন্ত্র উদ্ঘাটন করা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পরবর্তী সময়ে অনেকেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই সকল ঝামেলাগুলা হচ্ছে। এবং চট্টগ্রামে গতকালকে একটা ঘটনা ঘটেছে, যেটা প্রত্যক্ষদর্শী আমি নিজে দেখেছি কি ঘটনাটা ঘটেছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই যে সমস্যাগুলো ঘটছে, আমার কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা নেতৃত্বে আছে, এবং ঢাকায় যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছে, এবং আপনারা দেখেছেন যে আহ্বায়ক কমিটি রয়েছে, আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলা নিজেদের মধ্যে বসে আলোচনা করে সমাধান করা উচিত। এবং এইটা উচিত যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই জায়গাগুলোতে, এবং আমরা দেখতে পাচ্ছি গতকালের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু চট্টগ্রামে যে ছাত্রদল আছে, বিএনপির যে ছাত্রদলের কিন্তু সম্পৃক্ততা ছিল, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি আছে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং যে বিভাজনের একটা ব্যাপার আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিসটাকে এখনই এটা সমাধান করা উচিত, নয়তোবা দেশের মানুষ এবং
দেশের মানুষ আস্থা হারাবে। তো সেই জায়গাটা থেকে সমাধানের পথ হিসেবে প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে ঝামেলাগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে নিজেদের মধ্যে বসে আলোচনা করে সমাধান করা উচিত। জি, আপনি ষড়যন্ত্রের কথা বললেন, ছাত্রদলের নাম আসলো রাফি। আমি একটু একটা প্রশ্ন করে রেখে যাই, উত্তরটা নিব আপনার কাছে পরে। চট্টগ্রামে সমন্বয়কদের দুই গ্রুপ, একটা রাফি গ্রুপ, অন্যটা রাসেল গ্রুপ। বিষয়টা কি এমন কিনা? কারণ চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি নতুন করে বলতে চাই না, সেটা নিশ্চয়ই আপনি জানেন বা দর্শকরা জানে। আমি আরও অতিথির সঙ্গে কথা বলে এই প্রশ্নটার উত্তর নিব। আসলেই কি ষড়যন্ত্র, না আপনারাই মুখোমুখি দুটি তিনটি গ্রুপ হয়ে গেছেন বিভিন্ন এলাকায়? ডক্টর রুশাদ ফরিদী, নির্বাচনের কথা আসছিল। ক্ষমতায় পালা বদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারিয়েছেন। অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না। রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন তখন কেউ সেখানে সহজে বিনিয়োগ করতে চান না। আস্থা ফেরাতে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিনিয়োগের যে সমস্যা, সেই ক্রাইসিস মেটাতেও কি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার, না একটু দেরি হলেও খুব বেশি একটা সমস্যা হবে না? আচ্ছা, এখন নির্বাচনের যে প্রশ্ন, নির্বাচন কেন দরকার, নির্বাচন বনাম সংস্কার, ওই আলাপটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিনিয়োগ এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না বাংলাদেশের জন্য। এই জন্য আমি বলবো, কারণ বাংলাদেশে গত ঐতিহাসিকভাবে বেশ কয়েক বছর ধরেই, ইনফ্যাক্ট কয়েক যুগ ধরেই বৈদেশিক বিনিয়োগ খুবই কম। তো বৈদেশিক বিনিয়োগ আসবে নির্বাচনের জন্য না, বৈদেশিক বিনিয়োগ আসে আসলে দেশের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো দেখে। যেই দেশে বিদ্যুতের একটা বড় ক্রাইসিস থাকে, গ্যাসের ক্রাইসিস থাকে, চাঁদাবাজি থাকে, একটা জায়গায় পারমিশন পেতে, একটা ফ্যাক্টরি ওপেন করতে, এগুলো তো আমরা বিজনেস, ইজি টু বিজনেসের করার যে সহজ উপায়, এটা ইন্ডেক্সও আছে। সেই ইন্ডেক্সে বাংলাদেশ অনেকদিন ধরেই তলানিতে। তো ওই তলানিতে থাকা একটা দেশ তো জাস্ট নির্বাচন হয়ে গেলে হঠাৎ করে হুড়মুড় করে সব বিনিয়োগ আসা শুরু করবে না। তো আমার কাছে মনে হয় যে অর্থনীতির ক্ষেত্রে আপনি যদি দেখেন যে গত ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, এক্সপোর্ট আর্নিং ইজ অন দ্য ওয়ে আপ। হ্যাঁ, তো সেগুলোর জন্য নির্বাচন আসলে অর্থনীতির জন্য যে খুব ক্রিটিক্যাল, আমি সেটা ডিরেক্টলি বলবো না, বাট ইনডিরেক্টলি ক্রিটিক্যাল এই কারণে যে নির্বাচন না হওয়ার কারণে কি প্রবলেমগুলো হচ্ছে, সেটা হলো যে একটা স্থবিরতা চলে আসছে। সেটা হলো যে সবাই অপেক্ষা করছে যে নির্বাচন হলে যে ক্ষমতায় আসবে তার অনুযায়ী তো দেশ চলবে। আমি এখন সরকারি, আমি একটা অফিসার হই, আমি একটা ফাইল যখন চালবো তখন আমি চিন্তা করব এটা কি আমার পরবর্তী যে বস হবে সে কি বিএনপি পন্থী হবে, তো সে তো পরবর্তীকালে আমি বলবো যে তো 1 বছর আগে তুমি এই কাজটা করতে না, আমাকে ধরবে কেন। তো এই ভয়ে সে হয়তো চালাচ্ছে না, এই জন্য সব জায়গায় একটা স্থবিরতা তৈরি হয়েছে। কিন্তু দেখেন, এই যে নির্বাচনের পরে যদি বিএনপি বা জামাত বা যেই ক্ষমতায় আসুক, সে যদি সে বিএনপির ইন্টারেস্টের এগেনস্টে একটা ফাইল চালিয়েছে, মানে কোনো কাজ করেছে বলে তাকে ধরতে পারে, তাহলে তো এরকম দেশ তো আমরা চাই না। তার মানে কি আমরা এখন আইনের শাসন আমরা পেলাম না। ট্রাম্পের কথায় আসলো, ট্রাম্প আপনাদের মনে আছে 2016-তে যখন ক্ষমতায় আসলো তখন সে এসেই একটা এক্সিকিউটিভ অর্ডারে 21টা মুসলিম দেশ থেকে নাগরিকদের ঢুকতে বাধা নিষেধ করলো। কিন্তু সেই অর্ডার একটা ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জাজ বাতিল করে দিল। তার মানে দেখেন, আইনের শাসন একেই বলে যে একটা প্রেসিডেন্টের ক্ষমতাও একটা ডিস্ট্রিক্ট জাজ বাতিল করে দিতে পারে। তো এই আইনের শাসন যদি নিশ্চিত না হয় তাহলে আমরা তো ইনসাফ পাবো না, আমরা ন্যায় বিচার পাবো না, আমাদের জবাবদিহিতা নিশ্চিত হবে না। তো এবং নির্বাচন আসলে কি আমরা মনে করি যে নির্বাচিত যে দলটা আসবে সে এই সব সংস্কার ইম্পোজ করে তার ক্ষমতাকে সীমিত করতে চাইবে? এটা আমরা মনে করি না। সেই জন্য অবশ্যই সংস্কারগুলো তার আগেই হওয়া উচিত, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন করার মতো সক্ষমতা, রাজনৈতিক সক্ষমতা, প্রশাসনিক সক্ষমতা আনফর্চুনেটলি এই সরকারের নেই। এটা এই সরকারের অন্তর্নিহিত দুর্বলতা না, এটা তারা ইনহেরিট করেছে যেই পরিস্থিতিতে গণ অভ্যুত্থান পরিবর্তিত একটা ধ্বংসপ্রাপ্ত, মানে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসপ্রাপ্ত না, সব ইনস্টিটিউশন যখন ধ্বংস হয়েছে সেখান থেকে একটা সরকার যখন আস্তে আস্তে দাঁড়াচ্ছে সেটা অবশ্যই দুর্বলই হবে। এটা কারো ব্যক্তিগত কারণে এটা দুর্বলতা হয় নাই। সেই দুর্বল সরকারের আসলে এই সংস্কারগুলো করার জন্য যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা তারা পাচ্ছে না, পাবেও বলে আসলে মনে হচ্ছে না। জি, ফয়সাল মাহমুদ,
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ ভারত সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় হাই কমিশনারকে তলব। এসব ঘটনায় আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন যাচ্ছে আমরা কিছুটা আঁচ করতে পারি, আপনি যদি আরেকটু বলেন। দেখুন, আজকে যে ওনাকে যে তলব করা হলো ভারতীয় হাই কমিশনারকে, এর আগে আপনি 5ই আগস্টের পর থেকে যদি আপনি বর্ডারে যখনই কোনো প্রকার কোনো এসকেলেশন ঘটেছে বা বাংলাদেশি কোনো ন্যাশনাল যদি বিএসএফ এর হাতে মারা গিয়েছে বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে, সাথে সাথেই কিন্তু বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এবং তার ফরেন মিনিস্ট্রি খুবই স্ট্রংলি ওয়ার্ডেড স্টেটমেন্ট ইস্যু করেছে এবং এবং একটা রাষ্ট্রদূতকে শুধুমাত্র এই কারণে তলব করে দিয়ে সেক্ষেত্রে যথেষ্ট বড় এক ধরনের ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে। সো এখন ইন্ডিয়া আমাদের 3 দিকে ঘিরে আছে এবং লম্বা সময় আমাদের লাস্ট 15 বছর ধরে যে গভর্নমেন্টটা ছিল তাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি ঠিক মিউচুয়াল রেসপেক্ট নিয়ে কোনো সম্পর্ক ছিল একটা পর্যায় পর্যন্ত আসলে ছিল না। এখন সেখান থেকে হঠাৎ করে 5ই আগস্টের পরে তারা কিন্তু বাংলাদেশকে তারা প্রথমে যেহেতু তারা তাদের সাইড থেকে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কের থেকে একটা পার্টিকুলার ব্যক্তির সাথে সম্পর্কের দিকে বেশি তাদের মনোযোগ ছিল, সেই কারণে তারা হঠাৎ করে নিজেদেরকে এক ধরনের একটা আনচার্টার টেরিটরিতে পেয়েছে যে তারা কি করবে বুঝে উঠতে পারছে না। এবং এই কারণে ইন্ডিয়ান মিডিয়ার আমরা বাংলাদেশের প্রতি তাদের কাভারেজ দেখছি, তারপর তাদের ইভেন কিছু কিছু পার্লামেন্টেরিয়ান, তারপর তাদের পলিটিশিয়ানদের কথাও শুনছি। সো এখানে বাংলাদেশের ইন্ডিয়ার রিলেশনশিপ যেটা বায়োল্যাটারাল রিলেশনশিপ এক্স্যাক্টলি খুব স্বস্তিদায়ক কোনো পর্যায়ে এখন পর্যন্ত নেই। এখানে এক ধরনের কি বলবো, যেটাকে ডিপ্লোম্যাটিক ভাষায় বলে এক ধরনের একটা এসকেলেশন আছে, কিছুটা টেনশন আছে। তো কিন্তু দুই দেশের গভর্নমেন্ট তারা একে অপরের সাথে যোগাযোগ চালাচ্ছে, যতটুকু মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যে যতটুকু যোগাযোগ সম্ভব সেটুকু যোগাযোগ তারা চালাচ্ছে। এখন এই পর্যায়ে এই বর্ডার যে ইস্যুটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের পার্টিকুলারলি ইন্ডিয়ার সাথে যদি কোনো কন্টেনশাস ইস্যু ধরেন, কয়েকটা পার্টিকুলার ইস্যুতে কিন্তু আমাদের সবসময় দীর্ঘ সময় ধরে আমরা খুব হতাশ যে আমাদের বর্ডার কিলিং ইন্ডিয়া বন্ধ করছে না, তিস্তার পানি দিচ্ছে না। আমাদের যখনই কোনো ইন্ডিয়ার বায়োল্যাটারাল কোনো ট্রিপ থাকে বা কোনো ট্যুর থাকে, আমাদের স্টেট লেভেলে হোক যে লেভেলেই হোক, আমরা কিন্তু ঘুরে ফিরে সে কয়েকটা বৃত্তি আটকা পড়ি। সো বর্ডার কিলিংয়ের বিষয়ে এতদিন ধরে যখন কোনো বর্ডার কিলিং হতো তখন অ্যাটলিস্ট আমাদের সাইড থেকে আমরা আগের গভর্নমেন্ট খুব বেশি কোনো জিনিসটাকে তাদেরকে মনে হতো যে ঘাটাতে ভয় পাচ্ছে, কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে বলবো খুবই স্ট্রংলি তাদেরকে বলছে। এবং এই যে একটা ট্রেন্ড যে চালু হলো, এটা আশা করি শুধু ইন্টারিম গভর্নমেন্ট না, পরবর্তীতে যে গভর্নমেন্টই আসবে তারাও ওই যে মিউচুয়াল এটা তো এমন না যে আমরা তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, মিউচুয়াল রেসপেক্ট নিয়ে যেন অ্যাটলিস্ট রিলেশনশিপটা থাকে। জি, ক্লিয়ার। খান তালাত মাহমুদ রাফি, যে প্রশ্নটা করেছিলাম, চট্টগ্রামে 2 গ্রুপ নাকি আরো বেশি গ্রুপ আছে? রাফি, আবারও বোধহয় আপনি মিউট করে কথা বলছেন। চট্টগ্রামের 2 গ্রুপ, এটা আমি গতকালকেই শুনেছি এবং গতকালকেই দেখলাম। এর আগে 2 গ্রুপ বলে আমি জানতাম না, কারণ যা রাসেল ভাই সে আমার খুব কাছের বড় ভাই। বাট গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটার যদি আমি একটু ছোট করে ব্যাখ্যা করি, তো আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই লিফলেট বিতরণের জন্য চিটাগংয়ে যান। তো একটা রুমের মধ্যে আমরা প্রায় 50-60 জন ছিলাম, যারা হচ্ছে আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই। এবং একটা কোয়েশ্চেন করা হয়েছিল মাসুদ ভাইকে যে কেন আমাদের সাথে আলোচনা করে আসা হয় না এখানে। তো তারপর প্রত্যুত্তরে হান্নান ভাই বলেছিলেন যে হু আর ইউ, যে কোয়েশ্চেনটা করেছিলেন, যে কোনো একজন মানুষ, সাধারণ মানুষ, আন্দোলনকারী আমাকে যে কোনো কোয়েশ্চেন করতেই পারে। তো সেই জায়গাটা থেকে মাসুদ ভাই উনি বলেছেন যে হু আর ইউ। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়। তার পরবর্তী সময় আমি মাসুদ ভাইকে জিনিসটা, যেহেতু আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সবাই ছিলাম, তো সেই জায়গায় আমি ভাইকে বলি যে এটা জিনিসটা ক্লিয়ার করার জন্য, এবং ভাই জিনিসটা ক্লিয়ার করার জন্য আসে এবং আমাদের কথোপকথন চলছিল। তো কথোপকথনের এক পর্যায়ে আমাদেরই চট্টগ্রামের একজন সমন্বয়ক অমর ফারুক সাগর নামের, উনি ছাত্র দলের, তো উনি আমাদের সমন্বয়কও ছিলেন আন্দোলনের সময় এবং এখন ছাত্র দলের রাজনীতির সাথে উনি ইনক্লুড আছেন। তো উনি কয়েকজন নিয়ে ঢুকে এবং পরবর্তীতে আমি জানতে পারি যে এখানে নাকি কে বা কারা বা জানি না, যে কেউ একজন ফোন দিয়ে বলেছিল যে এখানে ছাত্রলীগের মানুষজন আছে যারা হচ্ছে এই
তারা তো আপনার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিল। রাফি, তারা তো আপনার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিল। ছিল। তো তার পরবর্তী সময়ে আমরা দেখি যে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা ছিল এটার ভিতরে, তো ছাত্রলীগ বলার পরবর্তী সময় কিন্তু ছাত্রলীগ ওনারা আসে এবং এসে দেখে আমরা কিন্তু ওই সময়ে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ছাত্রদলের যারা ছিল ওমর ফারুক সাগর ভাইয়ের সাথে অনেকেই ঢুকলো যারা ছাত্রদলের, তারা আসার পরবর্তী সময় একটা ঠেলা ধাক্কাধাক্কির মাঝখানে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে আমি ক্লিয়ার করবেন ছাত্রদল ছাত্রলীগ দুই দলই গিয়েছে আপনাদের ওখানে সমস্যা করতে। রাফি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ছাত্রদল ছাত্রলীগ দুই দলই গিয়েছে আপনাদের ওখানে সমস্যা করতে? আপনি ছাত্রদল বলছেন না ছাত্রলীগ বলছেন? মানে আপনারা তো তৃতীয় পক্ষের কথা বলছেন। ছাত্রদল ঢুকার পরেই বিশৃঙ্খলা পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এখন আমি জানি না যে আসলে ঢুকার পরেই এখন এটাতে কি ছাত্রদল সরাসরি যুক্ত নাকি হচ্ছে এটা ছাত্রলীগেরই কোনো না কোনো ষড়যন্ত্র। তো আমি পরিষ্কারভাবে বলেছি গতকালকে, আজকেও বলছি যে বা যারাই এই ঘটনার সাথে যুক্ত থাকুক, যারা অন্যায়কারী তারা অন্যায়কারী, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত থাকুক এবং প্রমাণ সহ তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। কোনো অন্যায়কারী, সে ছাত্র দলেরই হোক, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই হোক, সে যে কোনো দল যে কোনো মতেরই হোক, কোনো অন্যায়কারী যেন কোনোভাবে রেহাই না পায়। তো গতকালকে যখন পরবর্তী সময় আমি প্রেস ব্রিফিং এ যাই, আমি যাওয়ার আগেই শুরু হয় যে প্রেস ব্রিফিং, আমি যাওয়ার পরবর্তী সময় দেখা যায় যে প্রায় শেষের পথে ছিল, কিন্তু ওই জায়গাটা এমন একটা পরিবেশ ছিল যেখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই বা আমি কথা বলতে পারছিলাম না। তো ওইখানে অনেকেই যারা ছিল তাদের অনেকেরই আমি চিনি না, এর আগে আমি দেখি নাই, বা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সমন্বয়ক প্যানেলের বাইরে ছিল এবং সেই প্রেস ব্রিফিংটাতে গিয়ে আমি কথা পর্যন্ত বলতে পারি নাই, আমাকে কথা বলতে দেওয়া হয় না এবং এক পর্যায়ে অন্য একজন মানুষ আমার দিকে তেড়ে আসে, আমি জাস্ট হতবাক হয়ে যাই। আর পরবর্তী সময়ে মানে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়া হয়। এর বিগত কিছুদিন আগে দেখেছেন যে দ্য ডেইলি বাংলাদেশের একটা অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে সেটা পরিষ্কার করেছে এবং তারা বলে দুঃখ প্রকাশ করে নিউজটা ডিলিট করে দিয়েছে। তো তারাই আবার কারা ওখানে যারা ছিল তারাই আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং পরবর্তী সময় আমি কথা বলতে পারি না। যারা মিডিয়ার লোকেরা ছিল ভাইদেরকে আমি বলছিলাম এবং এক পর্যায়ে ওই রুমের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র ক্যামেরার লাইটগুলো ছিল আর ক্যামেরাগুলো অন ছিল। আমি ভাইদেরকে বলছিলাম যে ভাই আপনারা ক্যামেরাগুলো অফ করেন না, ক্যামেরার লাইটগুলো অফ করেন না। তো তারপরে সাংবাদিক ভাইদের সহযোগিতায় ক্যামেরাগুলো অন ছিল এবং ক্যামেরাগুলোর সামনে আমি বের হয়ে আসতে সক্ষম হই। তো এই যে ঘটনাটা ঘটেছে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গায় এরকম কোনো কিছু ছোট ইস্যুকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। তো আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, যেটা হচ্ছে মানুষের আস্থা আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্রতি কমে যাচ্ছে বলে আপনি মনে করেন এই ধরনের ঘটনায়? তাদেরকে প্রত্যেককে যেন জি জি নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। বাংলাদেশের আগামী নির্বাচনকে এই যাবৎকালে সেরা নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।